আজকে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে গুড ভার্সেস ব্যাড ভার্সেস নিউট্রাল। গুড কাকে বলে, ব্যাড কাকে বলে, আর নিউট্রাল কাকে বলে? হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই গুড, and what do you understand by bad, and what do you understand by neutral? So basically, in economics, good is what increases our utility. কোনো একটা প্রোডাক্ট সেটা কনজাম্পশন করে যদি আমি ইউটিলিটি পাই, বা আমার ইউটিলিটি যদি ইনক্রিজ করে, আমার স্যাটিসফ্যাকশন যদি ইনক্রিজ করে, তাহলে সেই প্রোডাক্টটাকে আমি গুড বলতে পারি। যেমন ধরো অ্যাপেলস, অ্যাপেলস কনজাম্পশন করলে আমার ইউটিলিটি বাড়বে, আমার স্যাটিসফ্যাকশন বাড়বে, আমার ওভারঅল স্যাটিসফ্যাকশন ইনক্রিজ হবে, আমার টোটাল ইউটিলিটি ইনক্রিজ হবে, তাহলে আমি অ্যাপেলকে কিন্তু গুড বলতে পারি। সো হোয়াট ইজ আ গুড ইন ইকোনমিক্স? In economics, a good is basically a product which, when consumed, actually increases our satisfaction. So I can write it as a product which increases our satisfaction, which increases our satisfaction, and you can also say that which increases our level of utility, our utility, and that utility is increased, or that can be termed as total utility. A product which increases our utility, or you can say overall satisfaction. Overall satisfaction. Now the concept of good is very clear. What is bad? What do you understand by bad in economics? So if I talk about bad, bad is a product which reduces our utility. এমন একটা প্রোডাক্ট যেটা আমাদের ইউটিলিটিটাকে কমিয়ে দেয়, আমাদের স্যাটিসফ্যাকশনটাকে কমিয়ে দেয়, আমাদেরকে প্লেজার বা স্যাটিসফ্যাকশন দেয় না, আমাদেরকে ডিসস্যাটিসফ্যাকশন দেয়, বা আমাদেরকে নেগেটিভ স্যাটিসফ্যাকশন দেয়, নেগেটিভ ইউটিলিটি দেয়, যেটা আমাদের ভালো লাগে না কনজাম্পশন করতে। যেমন পলিউশন, যেমন ট্র্যাশ, ব্যাড স্মেল, right? This type of products which we don't like to consume, that reduces our overall satisfaction, right? So what we can tell from here, a product which not increases but decreases our utility, decreases our utility or decreases our overall satisfaction. What can be the example of this? Well, the example of this can be pollution, it can be trash, it can be bad smell, right? Because we don't like to consume pollution, we don't like to consume bad smell, like আমরা পলিউশন কি কনজিউম করতে চাই? যে ধরো একটা রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, সেখানে প্রচন্ড পলিউশন, তুমি নিশ্চয়ই সেই রাস্তাটা দিয়ে যেতে চাইবে না বা মুখ ঢেকে নেবে। কেন? কারণ ওই পলিউশনটা যদি তুমি কনজিউম করো, সেটা তোমার ইউটিলিটিটাকে বাড়াবে না, ইট উইল রাদার ডিক্রিজ ইউর ইউটিলিটি, অর ইট উইল রাদার ডিক্রিজ ইউর লেভেল অফ স্যাটিসফ্যাকশন। তো তোমার স্যাটিসফ্যাকশনটাকে ওটা কমিয়ে দিচ্ছে, ওটা তোমাকে ডিসস্যাটিসফ্যাকশন দিচ্ছে, একটা ডিসকমফর্টে ফেলে দিচ্ছে। তো যে টাইপের প্রোডাক্ট আমাদের স্যাটিসফ্যাকশন বা ইউটিলিটিটাকে কমিয়ে দেয়, দ্যাট টাইপ অফ প্রোডাক্টস আর কল্ড ব্যাড। আর গুডের এক্সাম্পল হিসেবে কি নিতে পারো? এনিথিং, ইউ ক্যান টেক অ্যাপেলস, ইউ ক্যান টেক ম্যাঙ্গোজ, যেটা আমাদের ওভারঅল ইউটিলিটিটাকে বাড়ায়, ইনক্রিজ করে, দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ গুড। নাও দ্য থার্ড পার্ট, দ্যাট ইজ নিউট্রাল। হোয়াট ইজ নিউট্রাল? নিউট্রাল ইজ এ টাইপ অফ প্রোডাক্ট যেটা আমরা কনজাম্পশন করলেও কিছু যায় আসে না, কনজাম্পশন না করলেও কিছু যায় আসে না, কনজাম্পশন বাড়িয়ে দিলেও কিছু যায় আসে না, কনজাম্পশন কমিয়ে দিলেও কিছু যায় আসে না। A product which neither increases our level of utility, neither increases, আমাদের ইউটিলিটিটাকে বাড়ায়ও না, নট ডিক্রিজেস, আমাদের ইউটিলিটি কমায়ও না, neither increases our level of utility nor decreases our level of utility. তো এই টাইপের প্রোডাক্টকে আমরা কি বলতে পারি? এই টাইপের প্রোডাক্টকে আমরা বলতে পারি হচ্ছে নিউট্রাল। তো ধরো আমি ফাঁকা বসে আছি, কোনো কাজ নেই, তো আমি একটা সিনেমা দেখছি, সিনেমাটা দেখতে আমার
ভালোও লাগছে না, খারাপও লাগছে না। মানে আমি জাস্ট টাইম পাস করছি বসে। তো আল্টিমেটলি ওই সিনেমাটা দেখে আমার খারাপও লাগলো না, ভালোও লাগলো না। তো আমি ওই সিনেমাটাকে কি বলতে পারি? ইট ইস আ নিউট্রাল গুড ফর মি। এই টাইপের গুড যেগুলো আমাদের ওভারঅল স্যাটিসফ্যাকশনটাকে মানে বাড়িয়েও তোলে না, আ কমায়ও না। বা আমাদের লাইফে, সবার লাইফে এরকম কিছু ফ্রেন্ডস থাকে, যাদের আমাদের লাইফে কোনো পজিটিভ ইমপ্যাক্টও নেই, নেগেটিভ ইমপ্যাক্টও নেই। আছে। মাঝে সাঝে কথা হয়, মাঝে সাঝে হয় না। We don't have any influence of that person in our life. Rather, that person is not even trying to harm us. সে আমাদের ক্ষতিও করছে না, সে আমাদের কোনো উপকারেও আসছে না। এই টাইপের ফ্রেন্ডসদের আমরা কি বলতে পারি? They are neutral. So neutral good is basically a type of good in which our utility neither increases by the consumption of it nor decreases by the consumption of it. শাক আলু খেয়েছো? শাক আলুতে কোনো স্বাদ হয় না, স্বাদ পাওয়া যায় না কোনো খেয়ে, কিন্তু খেতে খারাপও লাগে না। তো ওটা খেয়ে আমার স্যাটিসফ্যাকশনও আসছে না, আবার আমার ওটা বিচ্ছিরি খেতেও না যে আমাকে থুতু করে ফেলে দিতে হচ্ছে। তো আমি ওটা খাচ্ছি, খেয়ে আমার ভালোও লাগছে না, খারাপও লাগছে না। সো দ্যাট ইজ আ নিউট্রাল গুড, যেটা কনজাম্পশন করে তোমার ভালোও লাগবে না, খারাপও লাগবে না। তোমার ইউটিলিটি বাড়বেও না, কমবেও না, স্যাটিসফ্যাকশন বাড়বেও না, কমবেও না। দ্যাট টাইপ অফ গুড ইজ নিউট্রাল গুড। এবার আমরা ইনডিফারেন্স কার্ভ তো ড্র করেছি, আমরা ইনডিফারেন্স কার্ভ সম্পর্কে আমাদের আইডিয়া আছে, আমরা জানি ইনডিফারেন্স কার্ভ ড্র করতে পারি, আমরা কিভাবে ইনডিফারেন্স কার্ভ ড্র করতে হয়, উই নো দ্যাট থিংস, রাইট? নাও আজকে আমি তোমাদেরকে যেটা ফার্স্টে করাবো সেটা হচ্ছে টাইপস অফ ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ একটু কেস হয়, কেস হয় বলতে আমরা যে ইনডিফারেন্স কার্ভটা পড়েছি প্রথমে, দ্যাট ইজ, সেই ইনডিফারেন্স কার্ভটা আমরা কিরকম দেখতে জানি? সেই ইনডিফারেন্স কার্ভটা আমরা জানি এরকম হয়, যেটাকে আমরা বলি কনভেক্স টু অরিজিন। কনভেক্স টু অরিজিন। এবং সেই ইনডিফারেন্স কার্ভে এক্স অ্যাক্সিসে একটা গুড থাকে, ওয়াই অ্যাক্সিসে একটা গুড থাকে। এক্স অ্যাক্সিসের একটা গুড আমি ধরলাম, কোনো নাম দিচ্ছি না। আমি জাস্ট একটা কথা এখানে বলছি যে এখানে যে গুডটা আছে এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে যে গুডটা আছে, তারা কিন্তু গুড, তারা ব্যাড না, বা তারা নিউট্রাল না। এক্স অ্যাক্সিসেও একটা গুড আছে, ওয়াই অ্যাক্সিসেও একটা গুড আছে। দ্যাট ইউ হ্যাভ টু কনসিডার। দে আর নট ব্যাড। এক্স অ্যাক্সিসে এখানে কোনো ব্যাড নেই, ওয়াই অ্যাক্সিসেও কোনো ব্যাড নেই। এবং যখন এক্স অ্যাক্সিসে গুড এবং ওয়াই অ্যাক্সিসে গুড থাকবে, তখনই কিন্তু ইনডিফারেন্স কার্ভটা কনভেক্স টু অরিজিন হবে। আর ইনডিফারেন্স কার্ভ কনভেক্স টু অরিজিন হচ্ছে মানে কি? তার মানে হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ টেকনিক্যাল, নট টেকনিক্যাল, সরি, ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন হোল্ডস। এই লটার কারণেই ইনডিফারেন্স কার্ভ কনভেক্স হয়, সেটা আমরা জানি। তাহলে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন হোল্ড করছে কখন? যখন ইনডিফারেন্স কার্ভ কনভেক্স হচ্ছে তখন। ইনডিফারেন্স কার্ভ কনভেক্স কখন হচ্ছে? যখন এক্স অ্যাক্সিসেও একটা গুড আছে, ওয়াই অ্যাক্সিসেও একটা গুড আছে। এবং আরেকটা বিষয় এখানে বলে রাখি, এমআরএস কত হবে এর? মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কি হবে? ওয়েল, এর ক্ষেত্রে আমরা এমআরএস বের করতাম, এন্ড এমআরএস বের করার একটা ফর্মুলা ছিল। হোয়াট ওয়াজ দ্যাট ফর্মুলা? দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি ক্যালকুলেট দ্যাট বাই দি চেঞ্জ ইন দ্য স্লোপ, রাইট? তো এমআরএস এর ফর্মুলাটা আমরা কিভাবে লিখতাম? দ্যাট ওয়াজ কনসিডার্ড অ্যাজ এমইউ এক্স বাই এমইউ ওয়াই। সেটাকেই আবার লেখা যেত মার্জিনাল ইউটিলিটি অফ এক্স বাই মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই, আই এম টকিং অ্যাবাউট। এবং সেটাকেই আমরা আবার কিভাবে লিখতে পারতাম? ডিইউ ডিএক্স মানে ইউটিলিটি ডেরিভেটিভ হবে এক্স এর রেসপেক্টে, চেঞ্জ ইন ইউটিলিটি ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন দ্য কনজাম্পশন অফ এক্স গুড, ডিভাইডেড বাই ডিইউ ডিওয়াই। কি করলাম? এমইউ এক্সটাকে ভেঙে লিখলাম, এমইউ ওয়াইটাকে ভেঙে লিখলাম। এমইউ এক্স মানে কি? মার্জিনাল ইউটিলিটি অফ এক্স। মার্জিনাল ইউটিলিটি অফ এক্স মানে কি? মার্জিনাল ইউটিলিটি অফ এক্স মানে হচ্ছে যে এক ইউনিট এক্স এর কনজাম্পশন বেড়ে গেলে টোটাল ইউটিলিটি কতটা বাড়বে। তো সেই বিষয়টাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? সেটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে ডিইউ ডিএক্স। ডিইউ ডিএক্স মানে কি? ডিইউ ডিএক্স মানে হচ্ছে যে এক ইউনিট এক্স এর কনজাম্পশন বেড়ে গেলে টোটাল ইউটিলিটি কতটা চেঞ্জ হবে বা কতটা বাড়বে। আর ডিইউ ডিওয়াই মানে কি? ডিইউ ডিওয়াই মানে হচ্ছে যে এক্স এর ওয়াই এর কনজাম্পশন এক ইউনিট বেড়ে গেলে টোটাল ইউটিলিটি কতটা চেঞ্জ হবে। দ্যাট ইজ আওয়ার মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই। সো দ্যাট ইজ নো প্রবলেম ইন দিস। এবার এটা থেকে আমি আর কি ক্যালকুলেট করতে পারি? আমি যদি এটাকে এইভাবে লিখি, ডি ডিএক্স
divided by du dy. There is nothing wrong in it. I can write it in this fashion. I can further modify it as du dx into dy du. I can cut du and du, and it will be obtained as dy dx. d মানে কি? d মানে মেজর চেঞ্জ, সেটাকে আমি মাইনর চেঞ্জ হিসেবে ডেল্টা দিয়ে লিখতে পারি। তাহলে d এর জায়গায় আমি ডেল্টা লিখলাম, ডেল্টা y ডেল্টা x। সো হোয়াট ইজ দিস ডেল্টা y বাই ডেল্টা x? এটাই কিন্তু আমার এমআরএস, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। এবং সেই এমআরএসটা কেই আমরা কি বলতাম? স্লোপ বলতাম। কিসের? ইনডিফারেন্স কার্ভের। তাহলে আমরা এখানে ইনডিফারেন্স কার্ভের স্লোপ কি পেলাম? স্লোপ অফ আইসি। এত কিছু করার পরে আমি স্লোপ অফ আইসি কি পেলাম? ডেল ওয়াই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স। এবং আইসির স্লোপ যে ডেল ওয়াই বাই ডেল এক্স তা কিন্তু না, তুমি এই পুরোটাকেই আইসির স্লোপ বলতে পারো। এই যে পুরো ক্যালকুলেশনটা করলাম, এর মধ্যে যে কোনো একটা পার্টকে তুমি আইসির স্লোপ বলতে পারো। ওকে, সো দ্যাট ইজ ইট। 1 মিনিট। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? যে ডেল ওয়াই বাই ডেল এক্স ইজ বেসিক্যালি দ্য স্লোপ অফ আইসি, অ্যান্ড এটা যেহেতু একটা কনভেক্স ডাউনওয়ার্ড। আচ্ছা, এই গ্রাফটা, এই ইনডিফারেন্স কার্ভের গ্রাফটা কিরকম? ইট ইজ কনভেক্স ডাউনওয়ার্ড, কনভেক্স ডাউনওয়ার্ড। And this is the convex downward, and law of diminishing marginal rate of substitution এখানে হোল্ড করছে। এখানে এমআরএস কিভাবে বের করতে হয় সেটাও আমরা দেখে নিলাম। হ্যাঁ, দ্যাটস ইট। নাও এখানে আরেকটা বিষয় একটু মাথায় রাখবে, যে কনভেক্স ডাউনওয়ার্ড কিরকম দেখতে হয়, কনভেক্স আপওয়ার্ড দেখতে কিরকম হয়। এটা দেখো, এই যে পার্টটা যেটা আমি রেড কালারে আঁকলাম, দিস ইজ বেসিক্যালি কনভেক্স ডাউনওয়ার্ড। আর যেটা আমি ব্ল্যাকে আঁকলাম, দিস ইজ কনভেক্স আপওয়ার্ড। আচ্ছা, আমি ঠিক করে এঁকে নি, দাঁড়াও। যে পার্টটা আমি রেডে আঁকলাম, দিস ইজ কনভেক্স দিস ইজ কনভেক্স ডাউনওয়ার্ড, কারণ এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। যেটা আমি ব্ল্যাকে আঁকলাম, দিস ইজ কনভেক্স আপওয়ার্ড, কারণ এটা কনভেক্স কিন্তু আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। কনভেক্স আর কনকেভটা ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সে থাকলে আরো ভালোভাবে বোঝানো যায় যে রেট অফ চেঞ্জটা যদি ইনক্রিজিং হয় দেন দ্যাট ইজ কনভেক্স, রেট অফ চেঞ্জ যদি ডিক্রিজিং হয় দ্যাট ইজ কনকেভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দেখে চেক করতে হয়, আমি এখন অত ডিসক্রিপশনে যাচ্ছি না। আর আরেকটা যেটা পার্ট সেটা হচ্ছে কনকেভ। দিস ইজ সরি, দিস ইজ নট কনকেভ, লেট মি ড্র ইট প্রপারলি। যে পার্টটা আমি ব্ল্যাকে এঁকেছি এটা হচ্ছে কনকেভ। কনকেভ মানে কি? কনকেভ, এটা হচ্ছে কনকেভ আপওয়ার্ড। যেটা আমি রেডে এঁকেছি এটা হচ্ছে কনকেভ ডাউনওয়ার্ড। ওকে, এবার কনকেভ মানে কি? কনকেভ মানে হচ্ছে গুহা। মানে কনকেভ মানে গুহা না, কেভ শব্দটার মানে কি? গুহা। তাহলে এটাকে দেখো, এটাকে দেখলে একটা গুহা মনে হচ্ছে। আমি যদি একটা দাগ টেনে দিই, মনে হচ্ছে না একটা গুহা? সো দিস ইজ কেভ। সো এখান থেকে মনে রাখতে হয় যে কনকেভ এরকম দেখতে হয় আর কনভেক্স এরকম দেখতে হয়। উল্টানো বাটি হচ্ছে কনকেভ, আর সোজা করা বাটি হচ্ছে কনভেক্স। এই পার্টটুকু ডাউনওয়ার্ড, এই পার্টটুকু আপওয়ার্ড, আর কনকেভে এই পার্টটুকু আপওয়ার্ড, এই পার্টটুকু ডাউনওয়ার্ড। পুরোটা মিলিয়ে কিন্তু কনকেভ হচ্ছে, আর পুরোটা মিলিয়ে কনভেক্স হচ্ছে। ওকে, তাহলে এইবার এই ইনডিফারেন্স কার্ভটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো, এটা কিরকম মনে হচ্ছে। আমি যদি এই দাগটাকে আরেকটু টেনে দিই তাহলে হয়তো আরেকটু বুঝতে সুবিধা হবে। যে আমি যে দাগটাকে ধর আরেকটু টেনে দিলাম, এবার এটা কি মনে হচ্ছে? কনভেক্স ডাউনওয়ার্ড, এই পার্টটুকু অব্দি ডাউনওয়ার্ড, তারপর থেকে কনভেক্স আপওয়ার্ড হয়ে গেল। তাহলে সে আপওয়ার্ডের পার্টটা আমাদের লাগবে না, বাট দিস ইজ দ্য কনভেক্স ডাউনওয়ার্ড পার্ট। ওকে, তাহলে আমরা নর্মাল ইনডিফারেন্স কার্ভে কি কি হয়, তার স্লোপ কিভাবে বের করে, তার
কি শেপ হয় কনভেক্স ডাউনওয়ার্ড, তার ক্ষেত্রে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন হোল্ড করে, এই বিষয়গুলো আমরা করে নিলাম। এবার আমরা কি দেখলাম যে এর কিন্তু দুটো অ্যাক্সিসেই গুড ছিল। এবার কোনো সময় যদি এরকম হয় যে ধরো একটা অ্যাক্সিসে গুড আছে আর একটা অ্যাক্সিসে ব্যাড আছে, ওকে, তো সেক্ষেত্রে আমাদের ইনডিফারেন্স কার্ভটা কিরকম দেখতে হবে। So these are the cases of indifference curve that I am going to discuss. যে এই অ্যাক্সিসে ধরো x অ্যাক্সিসে, in the x axis we have bad and in the y axis we have good. এই ক্ষেত্রে ইনডিফারেন্স কার্ভটা কিরকম দেখতে হয়, এই ক্ষেত্রে ইনডিফারেন্স কার্ভটা দেখতে হয় কনভেক্স কিন্তু কনভেক্স আপওয়ার্ড, কনভেক্স কিন্তু কনভেক্স আপওয়ার্ড। এবার মনে করে দেখো কনভেক্স আপওয়ার্ড কিরকম হয়, এইটা কনভেক্স ডাউনওয়ার্ড আর এইটা কনভেক্স আপওয়ার্ড, তাহলে সেই আপওয়ার্ড পার্টটাকে কেটেই আমি হিসাব মতো এখানে বসিয়ে দিলাম, রাইট। সো কনভেক্স আপওয়ার্ড কখন হবে, যখন এক্স অ্যাক্সিসে ব্যাড আছে ওয়াই অ্যাক্সিসে গুড আছে, এক্ষেত্রে আমাদের ডিফারেন্স কার্ভটা কি হবে, ইট ইজ কনভেক্স আপওয়ার্ড। এটা একটা কেস গেল। এবং এর স্লোপটাও তুমি, এখানে কিন্তু আরেকটা কথা মাথায় রাখতে হবে যে এরকম যদি হয় যে একটা অ্যাক্সিসে ব্যাড এবং একটা অ্যাক্সিসে গুড আছে, তাহলে সেক্ষেত্রে কনভেক্স আপওয়ার্ড হচ্ছে শেপ অফ দ্য ইনডিফারেন্স কার্ভ, এবং সেই ক্ষেত্রে কিন্তু ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, যে লটার কারণেই ইনডিফারেন্স কার্ভটা কনভেক্স ডাউনওয়ার্ড হচ্ছিল, সেই লটা কিন্তু এখানে হোল্ড করছে না, এবং হোল্ড করছে না বলেই এটা কনভেক্স আপওয়ার্ড হয়েছে, কনভেক্স ডাউনওয়ার্ড হয়নি, ডাজন্ট হোল্ড, ওকে। আর এর স্লোপটা কিভাবে বের করতে পারবে, সেম ভাবেই বের করতে পারবে, আমি আর পুরো ডিরাইভেশনটা দেখাচ্ছি না, ডেল ওয়াই বাই ডেল এক্স লিখেই আমি ছেড়ে দিলাম, যেখানে ওয়াইটা হচ্ছে এই গুডটা এবং এক্সটা হচ্ছে এই ব্যাডটা, এবং স্লোপের আগে একটা মাইনাস সাইন দিতে পারলে ভালো হয়, কারণ নেগেটিভ স্লোপ, না এটা তো পজিটিভ স্লোপ হবে, না মাইনাস তো দরকার নেই, ওকে। নাও ধরো এক্স অ্যাক্সিসে গুড আছে আর ওয়াই অ্যাক্সিসে আছে হচ্ছে নিউট্রাল, এক্স অ্যাক্সিসে একটা নর্মাল গুড আছে আর ওয়াই অ্যাক্সিসে একটা নিউট্রাল আছে। নর্মাল গুড মানে আবার ওই ইনকামের রেসপেক্টে নর্মাল গুড ভাবার দরকার নেই, জাস্ট একটা গুড আছে, ধরো এক্স অ্যাক্সিসে একটা গুড আছে আর ওয়াই অ্যাক্সিসে আছে একটা নিউট্রাল। নিউট্রাল মানে কি, যার কনজাম্পশন বেড়ে গেলেও আমার কোনো চান্স মানে কোনো যায় আসে না, যার কনজাম্পশন কমে গেলেও আমার কোনো যায় আসে না, আই এম অন দ্য সেম লেভেল অফ ইউটিলিটি। এই ক্ষেত্রে আমাদের ইনডিফারেন্স কার্ভটা কিরকম দেখতে হবে, হোয়াট উইল বি দ্য শেপ অফ দ্য আইসি ইন দিস পার্টিকুলার কেস। তো ভাবো যে নিউট্রাল গুডটার আমি নাম দিলাম ওয়াই, আর এমনি নর্মাল গুডটার নাম দিলাম এক্স, তাহলে আর পাশে আমি ইউটিলিটিটাকে মাপছি, অ্যালং দ্য ইনডিফারেন্স কার্ভ কি হয়, ইউটিলিটি সেম থাকে। তো ধরো আমি দুটো এক্স আর 5টা ওয়াই খাচ্ছি, ইউটিলিটি পাচ্ছি 20 ইউনিট, এবং আমি কি করলাম যে দুটো এক্স 5টা ওয়াই খাচ্ছি, আমি ইউটিলিটি পাচ্ছি 20 ইউটিলসের, বা 20 ইউনিটের বা 20 ইউটিলসের আমি ইউটিলিটি পাচ্ছি, ওকে। নাও দুটোই এক্স খাচ্ছি, ওয়াই খাচ্ছি ধরো 10টা, আমার ইউটিলিটি কি বাড়বে, না সেম 20ই থাকবে, সেম 20ই থাকবে, কেন, কেননা আমি বললাম কি ওয়াইটা হচ্ছে নিউট্রাল গুড, ওটা আমি বেশি খাই বা কম খাই আমার ইউটিলিটিতে কোনো ইম্প্যাক্ট পড়বে না, আমার ইউটিলিটি চেঞ্জ হবে না, ইউটিলিটি কমবেও না বাড়বেও না, ওয়াইটা হচ্ছে নিউট্রাল গুড। যেহেতু ওয়াইটা নিউট্রাল গুড, ওটা আমি বেশি খাই কম খাই আমার ইউটিলিটিতে কোনো ইম্প্যাক্ট আসবে না, কোনো চেঞ্জ আসবে না, সেমই থাকবে, তাহলে আমি কিন্তু ইউটিলিটি সেমই পাবো, 20ই পাবো। তারপরে আমি ধরো ওয়াইটা খাচ্ছি 15 ইউনিট, ইউটিলিটি তাও সেম থাকবে, ওয়াইটা আমি ধরো খাচ্ছি 17 ইউনিট, ইউটিলিটি তাও সেম থাকবে। তাহলে এই যে কম্বিনেশন গুলো, কোন কম্বিনেশন গুলো, এই যে এক্স আর ওয়াই এর কম্বিনেশন গুলো, মানে 2,5, তারপরে 2,10, তারপরে 2,15, তারপরে 2,17, এই প্রত্যেকটা এক্স আর ওয়াই এর কম্বিনেশন থেকে আমি সমান পরিমাণ ইউটিলিটি পেয়েছি,
তাহলে এই কম্বিনেশন গুলোকে আমি ইনডিফারেন্স কার্ভের কম্বিনেশন বলতে পারি, ইনডিফারেন্স কার্ভের পয়েন্ট বলতে পারি। এই প্রত্যেকটা পয়েন্ট আমাকে একটা ইনডিফারেন্স কার্ভ দেবে, সেটা আমি বলতে পারি। তাহলে পয়েন্টগুলোকে প্লট করা যাক। প্রথম পয়েন্টটা কি হবে? 2,5। এই হচ্ছে 2,5। তারপরের পয়েন্টটা কি হবে? 2,10 কোথায় হবে? এই হচ্ছে 2,10। তারপরেরটা 2,15 এই, আর 2,17 এটা। এই পয়েন্টগুলোকে যদি কানেক্ট করা হয়, what will I get here? I'll get this, right? একটু এদিক ওদিক হলো, বাট দ্যাট ইজ নট দ্য ইস্যু। বুঝতে পারলে হবে, তোমরা বুঝে যাবে আশা করি। Basically all the points are on that line, particular line, so there is no issue in that to understand that. সো আমি যে লাইনটা পেলাম এখানে, এইটা হচ্ছে আমাদের ইনডিফারেন্স কার্ভ। এবং ইনডিফারেন্স কার্ভটা কিরকম দেখতে হলো? এই ইনডিফারেন্স কার্ভটা কিন্তু একটা ভার্টিক্যাল লাইন হলো। ইট ইজ আ ভার্টিক্যাল লাইন। আইসি ইজ অ্যান ভার্টিক্যাল লাইন। এটাকে আমরা একটা ভার্টিক্যাল লাইনও বলতে পারি, আমরা এটাকে একটা লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিসও বলতে পারি। ওকে, এবং এর এমআরএস কি হবে? মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কি হবে? এমআরএস মানে কি? স্লোপ। আমি বলতে চাইছি যে এই ইনডিফারেন্স কার্ভটার স্লোপ কি হবে? ইনডিফারেন্স কার্ভের স্লোপ বা ইনডিফারেন্স কার্ভের স্লোপ মানেই কি? এমআরএস। সেটা কি হবে? সেটাকে আমি কিভাবে মাপতাম? ডেল ওয়াই বাই ডেল এক্স করে মাপতাম, রাইট? ডেল ওয়াই বাই ডেল এক্স মানে কি? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নাও। 2,5 কে ধরো আমি নাম দিলাম x1 y1, আর 2,10 কে x2 y2। তাহলে এবার বসিয়ে দাও, স্লোপটা বেরিয়ে যাবে। y2 কত হবে? 10 মাইনাস 5, দ্যাট ইজ 5। y2 10, আর y1 হচ্ছে 5। 10 মাইনাস 5 is 5। x2 মাইনাস x1 মানে হচ্ছে 2 মাইনাস 2, দ্যাট ইজ 0। Something divided by 0 or any number divided by 0 is infinite, so I can write it as infinite. তাহলে স্লোপটা কত বেরোলো? ইনফাইনাইট। তাহলে ইনডিফারেন্স কার্ভ যখন ভার্টিক্যাল হচ্ছে বা একটা স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হচ্ছে, তখন তার এমআরএস বা স্লোপ কি হচ্ছে? ইনফাইনাইট। এটা কোন কেসে হলো? যখন আমরা এক্স অ্যাক্সিসে গুড রাখলাম আর ওয়াই অ্যাক্সিসে নিউট্রাল রাখলাম। ওকে, এক্স অ্যাক্সিসে নর্মাল গুড, ওয়াই অ্যাক্সিসে নিউট্রাল গুড রাখলাম, তখন হলো। নাও সি অ্যানাদার কেস হিয়ার। আচ্ছা, পেজ শেষ হয়েছে, বাট ঠিক আছে, আমি এখানে এটা মুছে দিয়ে করছি। আরেকটা কেস আমরা এবার দেখবো, দ্যাট ইজ যদি আমি আগের বার আমি কি করলাম? এক্স অ্যাক্সিসে গুড আর ওয়াই অ্যাক্সিসে নিউট্রাল নিলাম। আমি যদি উল্টোটা করতাম, উল্টোটা করতাম মানে কি? উল্টোটা করতাম মানে আমি যদি এরকম করতাম যে এক্স অ্যাক্সিসে আমি নিউট্রালটা নিতাম, আর ওয়াই অ্যাক্সিসে আমি কি করতাম? ওয়াই অ্যাক্সিসে গুডটা নিতাম। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এটা আমি আর ডেটা দিয়ে টেবিল থেকে দেখাচ্ছি না কিরকম ইনডিফারেন্স কার্ভ হবে, তোমরা চাইলে করে দেখতে পারো। তাও এক্স আর ওয়াই নাও, নিয়ে এখানে পুট করো। অ্যান্ড এখানে এক্স কোনটা? এক্স হচ্ছে নিউট্রাল গুড, আর ওয়াইটা হচ্ছে নর্মাল গুড। সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে ধরো আমি প্রথমে এক্স খাচ্ছি দুটো, ওয়াই খাচ্ছি 5টা। এবার কথা হচ্ছে যে ইউটিলিটি পাচ্ছি 20টা, 20 ইউটিলসের ইউটিলিটি পাচ্ছি। এবার আহ এখানে এক্সটা কিন্তু নিউট্রাল। ধরো আমি 5টা ওয়াই খাচ্ছি, এক্স খাচ্ছি এবার 4টে। তাহলে এক্স খাওয়াটা আমি বাড়িয়ে দিলাম, এক্স এর কনজাম্পশন বাড়িয়ে দিলাম, কিন্তু তাতে কি ইউটিলিটি বেড়ে যাবে? না, ইউটিলিটি বাড়বেও না, কমবেও না, 20ই থাকবে। এক্স ধরো 8টা খাচ্ছি, তাতেও কি ইউটিলিটি বেড়ে যাবে? না, সেমই থাকবে। তাহলে these points are the points which is going to derive me the indifference curve. So the points are 2,5. This is suppose 2, this is 5. The next point is 4,5. This is 4,5. The next point is 8,5. This is 8,5. If I connect these particular points, then I will get the indifference curve as this straight line, which is horizontal, or which is a line, you can say, which is a line which is parallel to the y-axis. So I can say that IC is a horizontal line. এবং এর স্লোপ কি পাবো আমরা? এর স্লোপ will be 0. I can show it, but I am not wasting the time by showing it.
স্লোপ or you can say the MRS করে দেখতে পারো del y by del x করে y2 minus y1 by x2 minus x1 করে, that slope will be 0. ওকে, তো এবং এটা আমি আগে পড়িয়েওছি যে একটা ভার্টিক্যাল লাইন হলে তার স্লোপ ইনফাইনাইট হয়, একটা হরাইজন্টাল লাইন হলে তার স্লোপ 0 হয়, এগুলো হয়েছে অলরেডি অনেকবার। সো দ্যাটস ইট, এটা হলো আমাদের চারটে কেস কমপ্লিট হলো। কোন কোন চারটে কেস? যখন দুটো অ্যাক্সিসেই গুড আছে, একটা অ্যাক্সিসে গুড একটা অ্যাক্সিসে ব্যাড আছে, একটা অ্যাক্সিসে গুড একটা অ্যাক্সিসে নিউট্রাল, নিউট্রাল গুড, আর আরেকটা কেসেও সেম বাট জাস্ট আমরা অ্যাক্সিসটা চেঞ্জ করেছি। নেক্সট আরেকটা কেস আমরা করব, সেটা হচ্ছে যে 1 minute. In this case, what are we going to deal with? We are going to deal with a particular scenario where 1 minute. হুম, এখানে আমরা কি সিনারিও নেব? এখানে আমরা যে সিনারিওটা নেব সেটা হচ্ছে যে আমাদের কাছে x অ্যাক্সিস একটা গুড আছে, দ্যাট ইজ x, y অ্যাক্সিস এর একটা গুড আছে, দ্যাট ইজ অলসো x, and both of them are good, they are not bad or they are not neutral, both of them are good. But here I am just want to write it, suppose I want to take an example here, যে x টা হচ্ছে t বা y টা হচ্ছে টি আর x টা হচ্ছে কফি। তাহলে আমি কফির দাম বেড়ে গেলে আমি টি বেশি খাবো, আর টি এর দাম বেড়ে গেলে আমি কফি বেশি খাবো। যেটার দাম বেড়ে যাবে আমি সেটা খাওয়া কমিয়ে দেবো, সেটার ডিমান্ড কমিয়ে দেবো, অন্যটা বেশি খাবো। এই টাইপের গুডকে আমরা কি বলি? এই টাইপের গুডকে আমরা বলি সাবস্টিটিউট গুড, সাবস্টিটিউট গুডস, যেগুলো একটার প্রাইস বেড়ে গেলে অন্যটার ডিমান্ড ইম্প্যাক্টেড হয়, একটার প্রাইস বেড়ে গেলে অন্যটার ডিমান্ড বেড়ে যায়, কারণ আমরা সেটা খাওয়া কমিয়ে দিই, অন্যটা বেশি পরিমাণে খেতে থাকি। পেপসির দাম কমে গেলে আমরা বা পেপসির দাম বেড়ে গেলে আমরা পেপসি ছেড়ে কোকা কোলা খাবো বেশি করে, বা পেপসির দাম কমে গেলে আমরা কোকা কোলা খাওয়া কমিয়ে দিয়ে পেপসি বেশি করে খাবো, রাইট? সো যে ধরনের গুডকে একে অপর মানে যে যে গুডগুলো একে অপরকে সাবস্টিটিউট করতে পারে, প্রাইসের ফ্ল্যাকচুয়েশনে যে গুডগুলো একে অপরকে সাবস্টিটিউট করে ফেলে, সেই ধরনের গুডকে আমরা কি বলি? সাবস্টিটিউট। সো এখানে আমি টি আর কফির এক্সাম্পল নিয়েছি, টি আর কফি সাবস্টিটিউট গুডস। তুমি কোকা কোলা, পেপসি বা এনি টাইপ অফ সাবস্টিটিউট গুডের এক্সাম্পল নিতে পারো, ব্লু পেন, ব্ল্যাক পেন, রেড পেন, এগুলো সাবস্টিটিউট গুডস, ইউ ক্যান কনসিডার ইট ইন দ্যাট ফ্যাশন অলসো। সো এই ক্ষেত্রে কি হয়, এই সাবস্টিটিউট গুডের ক্ষেত্রে কি হয়, হোয়াট ইজ দ্য কেস হেয়ার? তো এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। এই ক্ষেত্রে আমাদের ইনডিফারেন্স কার্ভটা, ইট ইজ আ স্ট্রেট লাইন বেসিক্যালি, দিস ইজ দ্য ইনডিফারেন্স কার্ভ হেয়ার। এবার আমরা একটা প্রপার্টি পড়েছিলাম যখন আমরা ইনডিফারেন্স কার্ভের অ্যানালাইসিস পড়েছি একদম প্রথমে, সেখানে আমাদের ইনডিফারেন্স কার্ভের কিছু প্রপার্টি ছিল। তার মধ্যে অনেক প্রপার্টি ছিল যে দুটো ইনডিফারেন্স কার্ভ একে অপরকে কখনো ইন্টারসেক্ট করতে পারে না, দুটো ইনডিফারেন্স কার্ভ কোনোদিন আম, একে অপরকে ইন্টারসেক্ট করতে পারবে না, বা দেয়ার আর মাল্টিপল আদার প্রপার্টিজ, কমপ্লিটনেস, রেশনালিটি এন্ড অল দ্যাট। একটা প্রপার্টি এটাও ছিল যে দুটো ইনডিফারেন্স কার্ভ বা কোনো ইনডিফারেন্স কার্ভ এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসকে টাচ করতে পারবে না, এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসকে কোনো ইনডিফারেন্স কার্ভ টাচ করতে পারবে না। কিন্তু এখানে তো মনে হচ্ছে সেই প্রপার্টিটা ভায়োলেট হয়ে গেল, এবং হ্যাঁ এখানে সেই প্রপার্টিটা ভায়োলেট হলো। কেন হলো? দেখো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার আমি ধরো একটা নাম দিলাম যে এই পয়েন্টটা হচ্ছে 10, এবং এই পয়েন্টটা ধরো হচ্ছে 5। এই পয়েন্টটা কি ডিনোট করছে? এই পয়েন্টটা অবশ্যই ইনডিফারেন্স কার্ভের উপরেই রয়েছে এবং এখানে ইনডিফারেন্স কার্ভটা ওয়াই অ্যাক্সিসকে টাচও করেছে। এই পয়েন্টটা কি ডিনোট করছে? এই পয়েন্টটা ডিনোট করছে যে এই পয়েন্টে আমি কোনো এক্স খাচ্ছিই না, কোনো এক্স কনজাম্পশন করছিও না। মানে আমি যদি ধরো প্লট করতে চাই যে এক্স ওয়াই আর ইউটিলিটি, সো 2 5 7, দেন 0 7 7, দেন 7 0 7। যখন কনজিউমার দুটো এক্স আর 5টা ওয়াই খাচ্ছে, দুটো এক্স আর 5টা ওয়াই কনজাম্পশন করছে, তখনও 7 ইউনিটের ইউটিলিটি পাচ্ছে। আবার যখনও কোনো এক্স খাচ্ছে না, শূন্যটা ওয়াই, কিন্তু 7টা ওয়াই খাচ্ছে, তখনও কিন্তু সেম ইউটিলিটি পাচ্ছে, 7 ইউটিলসেরই ইউটিলিটি পাচ্ছে। আবার যখনও কোনো
ওয়াই খাচ্ছে না, 7টা এক্স খাচ্ছে, তখন ও 7 ইউনিটেরই ইউটিলিটি পাচ্ছে, 7 ইউটিলসেরই ইউটিলিটি পাচ্ছে। তাহলে আমি জাস্ট পয়েন্টগুলো চেঞ্জ করে দিই বোঝানোর জন্য। এইটা হচ্ছে ধরো 7 and this is also 7। এই পয়েন্টটা কি ডিনোট করছে? এই পয়েন্টটা কিন্তু 0,7। 0,7 মানে এখানেও কোনো এক্স খাচ্ছে না, সব ওয়াই খাচ্ছে। তাতেও ও কিন্তু ইউটিলিটি সমানই পাচ্ছে, 7 ইউনিটের ইউটিলিটিই পাচ্ছে। দেখো এই পয়েন্টটা। আবার এই পয়েন্টটা কি ডিনোট করছে? 7,0। 7টা ওয়াই, এই 7টা এক্স, একটা জিরো, একটা ওয়াই না, 0টা ওয়াই। তাতেও কিন্তু 7 ইউটিলসের ইউটিলিটি পাচ্ছে। আর এই পয়েন্টটাকে দেখো, দিস ইজ 2,5। দুটো এক্স খাচ্ছে, 5টা ওয়াই খাচ্ছে, তাতেও কিন্তু 7 ইউটিলসের ইউটিলিটি পাচ্ছে। তাহলে এই সবকটা পয়েন্ট মিলে কি একটা ইনডিফারেন্স কার্ভ হতে পারে? অবশ্যই হতে পারে। কেন হতে পারে? কারণ এই সবকটা পয়েন্ট থেকেই ও সমান ইউটিলিটি পাচ্ছে, 7 ইউটিলসের সমান ইউটিলিটি পাচ্ছে। তাহলে এই সবকটা পয়েন্ট একই ইনডিফারেন্স কার্ভের উপরেই আছে, যেহেতু সবকটা পয়েন্ট থেকে সমান ইউটিলিটি পাচ্ছে, রাইট? তাহলে আমি কি এখানে কি বলতে পারি? এরকম ইনডিফারেন্স কার্ভ কিন্তু হতে পারে, যেটা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস কে টাচ করে। এবং এরকম ইনডিফারেন্স কার্ভ কোথায় পাওয়া যায়? একমাত্র যখন দুটো গুডই পারফেক্ট সাবস্টিটিউট, তখনই পাওয়া যেতে পারে। একমাত্র যখন দুটো গুডই পারফেক্ট সাবস্টিটিউট, তখনই আমরা পেতে পারি। এবং এখানে অনেকগুলো জিনিস শেখার আছে, সেটা হচ্ছে যে এই ইনডিফারেন্স কার্ভটার ফাংশনাল ফর্ম কি, ফাংশনটা কি। এই ইনডিফারেন্স কার্ভের ফাংশনাল ফর্মটা হচ্ছে ইউ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, বা এরকমও হতে পারে যে ইউ ইকুয়ালস টু এক্স প্লাস 2y, বা এনি টাইপ অফ ফাংশন এরকম হতে পারে, ইউ ইকুয়ালস টু হাফ এক্স প্লাস 3y, এনিথিং। জাস্ট একটা কথা মাথায় রাখবে যে ইউটিলিটি ফাংশনটা কিন্তু লিনিয়ার হবে। লিনিয়ার মানে কি, আমি অনেকবার এই জিনিসগুলো তো করিয়েছি, যে এক্স এর পাওয়ারও 1, ওয়াই এর পাওয়ারও 1, ইউটিলিটির পাওয়ারও 1। দেখো সব জায়গাতেই আছে, বা আরো অনেকভাবে করিয়েছি, এখন আর অত বলতে চাইছি না। এক্স, ওয়াই আর ইউটিলিটি সবকটার পাওয়ার যেন 1 থাকে, তাহলেই সেটা লিনিয়ার। তো এই কেসটা আমরা কখন পাবো? যখন এক্স অ্যাক্সিসে একটা সাবস্টিটিউট গুড আর ওয়াই অ্যাক্সিসে একটা সাবস্টিটিউট গুড থাকবে। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে যখন দুটো সাবস্টিটিউট গুড থাকবে, তখন পাবো। এবং এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে দুটো সাবস্টিটিউট গুড থাকলে তার মানে ইউটিলিটি ফাংশনটা কিরকম হবে দেখতে? লিনিয়ার হবে। ইউটিলিটি ফাংশন ইজ লিনিয়ার। আই হোপ দিস ইজ ক্লিয়ার। এবং স্লোপ, এর স্লোপ কি হবে? স্লোপ মানে এমআরএস, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। সেটা কি হবে? তো সেটা অ্যাকচুয়ালি আমি বের করে দেখাচ্ছি। দেখো এটার স্লোপটা বের করতে হয় এইভাবে, যে ইউ ইকুয়ালস টু ধরো আছে এক্স প্লাস ওয়াই। তো তুমি কি করবে? তুমি এক্সটাকে এপাশে পাঠিয়ে দাও, ওয়াই ইউ মাইনাস এক্স করে দাও, রাইট? এবার স্লোপ মানে কি, এমআরএস মানে কি? এমআরএস মানে আমি বললাম এতক্ষণ ধরে করাচ্ছি, ডেল ওয়াই বাই ডেল এক্স। ডেল ওয়াই বাই ডেল এক্স মানে কি? ডেলের জায়গায় আমি ডিও লিখতে পারি, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এবার তুমি ডিওয়াই ডিএক্স বের করো। ডিওয়াই ডিএক্স কত হবে? ইউটিলিটি, তো ওটার ডেরিভেটিভ হবে, সো দ্যাট ইজ ইউটিলিটি ইজ ডিউ ডিএক্স। ডিউ ডিএক্স হয়ে যাবে 0, সো দ্যাট উইল নট বি রিকোয়ার্ড টু বি রিটেন। আর এক্স এর ডেরিভেটিভ হবে এক্স এর রেসপেক্টে, কত হবে? সো দ্যাট উইল বি ইকুয়ালস টু -1। তাহলে স্লোপ কত হচ্ছে? -1। এবার কথা হচ্ছে যে এই ফাংশনটার করে দেখো তো কি হয় স্লোপ। এই ফাংশনটা হলে সেটাও তো পারফেক্ট সাবস্টিটিউটের কেসই রিপ্রেজেন্ট করতো। এরকমই একটা লাইন হতো, একটু হয়তো অন্যরকম হতো, বাট লাইন হতো, একটা স্ট্রেট লাইন হতো। ইনডিফারেন্স কার্ভটা একটা স্ট্রেট লাইন হতো, রাইট? তাহলে আমি যদি এইটারও নিই স্লোপ, ইউ ইকুয়ালস টু এক্স প্লাস 2y, কিভাবে নেব? ফার্স্টে ওয়াইটাকে নেব, একদিকে করে নেবো ওয়াইটাকে, বাকিগুলো তোমাকে পাঠিয়ে দেবো। তারপর ওয়াইটাকে একা করে দেবো, ইউ বাই 2 মাইনাস এক্স বাই 2। এবার ডিওয়াই ডিএক্স করবো, ইউ বাই 2 ডেরিভেটিভ করবো, এক্স এর রেসপেক্টে 0 হবে, তো ওটা বাদ দাও। -1/2 আলাদা থাকবে, এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ হবে, সো দ্যাট উইল বি ইকুয়ালস টু 1।
তাহলে -1/2ই হবে হচ্ছে স্লোপ। এবার তাহলে স্লোপটা বেরোবে কিভাবে? মানে একেকবার তো একেক রকম স্লোপ হচ্ছে। একেকটা ফাংশন থাকলে একেকটা স্লোপ দেখতে পাচ্ছি আমি। তো এই কারণে একটা জেনারেল ফাংশন নিয়ে আমি তোমাদেরকে স্লোপটা এবার বের করে দেখাচ্ছি। জেনারেল ফাংশনটা কি নেব? u ax + by। এখানে প্রত্যেক জায়গায় এই ফাংশনটাই রয়েছে, ঠিক করে লক্ষ্য করো। এই ফার্স্টের ফাংশনটায় u x + y লেখা আছে, a b ও রয়েছে, এটাও 1 বিটাও 1। সেকেন্ডে এখানেও দেখো রয়েছে, এটা 1 বিটা 2, রাইট? সো এইভাবে প্রত্যেকটা জায়গায় অ্যাকচুয়ালি a b রয়েছে, বাট আমরা নেগলেক্ট করছি, মানে সেইভাবে বের করছি না। তো আমরা এবার সেইভাবে বের করে দেখি স্লোপটা কি হয়। তাহলে কি করব বললাম, y টাকে আলাদা করে দেবো, তারপরে b টাকে সরিয়ে y টাকে একা করে নেবো। সো দ্যাট উইল বি x বাই b মাইনাস, ঠিক লিখেছি নাকি by ইকুয়ালস, না ভুল লিখেছি, সরি সরি। So that will be x, by equals to u minus x. So that will be y equals to u by b minus a by b into x. এখানে এবার যদি dy dx করা হয় কি হবে? dy dx করা হলে 0, 0টা লেখার দরকার নেই। আর এই মাইনাস a by b টা সরে গেল, খালি x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ হবে, সেটা কি হবে? 1 হবে। সো স্লোপটা কি পেলাম? মাইনাস a by b। মাইনাস a by b। by টা সরালাম, u মাইনাস x করলাম, তারপর b দিয়ে ভাগ করে দিলে হবে, হ্যাঁ, মাইনাস a বাই b। তাহলে আমরা স্লোপ কি পেলাম? স্লোপ পেলাম মাইনাস a বাই b। এবার স্লোপটাকে আমরা কি বলবো? স্লোপটাকে আমরা এখানে বলবো যে স্লোপ ইজ কনস্ট্যান্ট, সেম। মানে সেম বলতে কনস্ট্যান্ট, একটা নাম্বার আসবে। স্লোপ যেটা আসবে সেটা একটা নাম্বার আসবে, একটা ফিক্সড নাম্বার আসবে। কেননা a আর b দুটোই তো কনস্ট্যান্ট। এখানে এটাও কনস্ট্যান্ট, এটাও একটা নাম্বার 2 বা 1 বা 5 যা খুশি, বিটাও একটা নাম্বার 1 বা 2 বা 3 বা 4 বা যা খুশি একটা নাম্বার। তাহলে স্লোপটাও বেরোচ্ছে হচ্ছে মাইনাস a বাই b, তাহলে স্লোপটা কনস্ট্যান্টই আসবে, নাম্বারই আসবে, যেরকম ফাংশনই থাকুক। ওকে, তাহলে এখানে কটা বিষয় মাথায় রাখতে হবে। সাবস্টিটিউট গুডের ক্ষেত্রে ইনডিফারেন্স কার্ভ একটা স্ট্রেট লাইন হয়। স্ট্রেট লাইন মানে তার স্লোপ প্রত্যেকটা পয়েন্টে ইকুয়াল থাকে, সেই কারণেই আমরা স্লোপ কনস্ট্যান্ট পেলাম, সেটা আমরা একটা জেনারেল ফাংশন দিয়ে দেখাতেও পারলাম। এবং ইনডিফারেন্স কার্ভের ক্ষেত্রে আমাদের ফাংশনটা লিনিয়ার হয়, ইউটিলিটি ফাংশনটা লিনিয়ার হয়। ওকে, এখানে বিষয়টা মাথায় রেখো, ফার্স্টের দুটো কেস যেখানে কনভেক্স ডাউনওয়ার্ড হয়েছিল, এর কিন্তু প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল না। এই পয়েন্টের স্লোপ আলাদা, এই পয়েন্টের স্লোপ আলাদা, এই পয়েন্টের স্লোপ আলাদা, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু স্লোপ আলাদা, কারণ এটা কিন্তু একটা কার্ভ। এক্ষেত্রেও যখন কনভেক্স আপওয়ার্ড হলো, এরও কিন্তু প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল না, প্রত্যেকটা পয়েন্টে স্লোপ আলাদা, কারণ এটা একটা কার্ভ। এই ক্ষেত্রে আবার যেরকম নিউট্রাল আর গুডের ক্ষেত্রে, এই ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল, কারণ এটা একটা স্ট্রেট লাইন এবং প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইনফিনিটি, সেটা আমরা বেরও করেছি। এই ক্ষেত্রেও প্রত্যেকটা পয়েন্টে স্লোপ 0, সেটা আমরা বের করেছি। আর এই ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল এবং কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটা কত হবে সেটা ফাংশনের উপর ডিপেন্ড করছে। যদি ফাংশনটা দেওয়া থাকে u ইকুয়ালস টু x প্লাস 2y, তাহলে স্লোপটা কি হবে? -1/2। ওকে, সেটা আমরা এইভাবে বের করতে পারি, বা তুমি a আর b এর লজিক থেকেও বের করতে পারো। স্লোপটা কি বেরোলো লক্ষ্য করো, মাইনাস a বাই b বেরোলো। তাহলে মাইনাস a বাই b, এটা কোনটা? x এর কোএফিসিয়েন্ট কত? 1, আর y এর কোএফিসিয়েন্ট কত? 2। তাহলে a এর জায়গায় 1 বসিয়ে দাও, b এর জায়গায় 2 বসিয়ে দাও, স্লোপ দেখো -1/2 পেয়ে যাবে। সেটাই বেরিয়েছিল করার পরেও। সো আমরা পারফেক্ট সাবস্টিটিউটের কেসটাও বুঝে গেলাম। নাও তারপর ফাংশনটা, ইউটিলিটি ফাংশনটা কিন্তু মাথায় রাখবে। পারফেক্ট সাবস্টিটিউটের ক্ষেত্রে ইউটিলিটি ফাংশনটা কি হয়? ইউটিলিটি ফাংশন ইজ লিনিয়ার, লিখেও দিয়েছি, কোনো প্রবলেম নেই। ওকে, now the next case is perfect complementary. পারফেক্ট কমপ্লিমেন্টারি মানে কি? পারফেক্ট কমপ্লিমেন্টারি মানে হচ্ছে যে, ধরো আমি x খাচ্ছি 2টো আর y খাচ্ছি 4টে। ওকে, বা ধরো আমি x টা হচ্ছে লেফট শু, বাম পায়ের জুতো, আর y টা হচ্ছে রাইট শু, ডান পায়ের জুতো।
এক্সও দুটো খাচ্ছি, মানে খাচ্ছি ইন দ্য সেন্স কনজিউম করছি, ওয়াইও দুটো কনজিউম করছি। ইউটিলিটি 10 ইউটিলসের। একটা আমাকে কেউ বা পায়ের জুতো বেশি দিয়ে দিল, ডান পায়ের জুতো এখনো সমান আছে, ইউটিলিটি চেঞ্জ হবে? হবে না, 10ই থাকবে। আবার একটা আমাকে কেউ, দুটো আমাকে কেউ ডান পায়ের জুতো বেশি, বা পায়ের জুতো বেশি দিল, ডান পায়ের জুতো এখনো দুটোই আছে, ইউটিলিটি সেম হবে? এই চেঞ্জ হবে না সেম থাকবে? সেমই থাকবে। কেন? ইউটিলিটি তো বাড়বে না, কারণ আমি একটা জুতো বেশি পেয়ে কি করব, পড়তেই তো পারবো না সে একটা জুতো, যতক্ষণ না আমি একটা রাইট সাইডের জুতো পাচ্ছি। ইন দ্য সেম সিনারিও এরকমও হতে পারে যে আমাকে কেউ লেফট সাইডের শু দুটোই দিচ্ছে, কিন্তু রাইট সাইডের শু যেটা আছে সেটা তিনটে দিল, বা সেটা তিনটেই দিল, হ্যাঁ, আমার ইউটিলিটি কিন্তু তাও চেঞ্জ হবে না, রাইট? কারণ আমি দুটোই জোড়ায় পড়তে পারবো, তার বেশি তো আর পারবো না। তারপরে ধরো এটা দুটো 5টা হয়ে গেল, তাও ইউটিলিটি সেম থাকবে। এবার পয়েন্টগুলোকে প্লট করো। এই সবকটা পয়েন্ট, এই কম্বিনেশন গুলো 2,2 বা 3,2, এই কম্বিনেশন গুলো আমাকে কি দেবে? এই কম্বিনেশন গুলো আমাকে একটা ইনডিফারেন্স কার্ভ দেবে, কারণ এই প্রত্যেকটা কম্বিনেশন থেকে সমান ইউটিলিটি পাওয়া গেছে। তাহলে এই অ্যাক্সিসে এক্স, এই অ্যাক্সিসে ওয়াই। এই গুডগুলো কি গুড? এই গুডগুলো কিন্তু কমপ্লিমেন্টারি গুড, কারণ এদেরকে একটাকে আরেকটার সাথে ইউজ করতে হবে। একই একটা নির্দিষ্ট প্রপোর্শনে একটাকে আরেকটার সাথে ইউজ করতে হবে। একটা রাইট শু লাগলে একটা লেফট শুও লাগবেই, না হলে রাইট শুটা কোনো কাজে লাগবে না। যখন এই ধরনের গুডস আসে, যাদেরকে একটাকে আরেকটার সাথে ইউজ করতে হয়, বা যারা একে অপরকে কমপ্লিমেন্ট করে, লেফট শু রাইট শুকে কমপ্লিমেন্ট করছে, রাইট শু লেফট শুকে কমপ্লিমেন্ট করছে, যারা এই ধরনের গুড যারা একে অপরকে কমপ্লিমেন্ট করে, দুটোকে একসাথে ইউজ করতে হয়, তাদেরকে আমরা কি বলি? কমপ্লিমেন্টারি গুডস। তাহলে এখানে এক্সটা হচ্ছে লেফট শু, ওয়াইটা হচ্ছে রাইট শু। পয়েন্টগুলোকে প্লট করো। ফার্স্ট পয়েন্ট কি 2,2, তারপরের পয়েন্ট কি 3,2, তারপরের পয়েন্ট কি 5,2, তারপরের পয়েন্ট কি 2,3, তারপরের পয়েন্ট কি 2,5। এই পয়েন্টগুলোকে যেই আমি প্লট করছি বা যেই আমি কানেক্ট করছি, আই এম গেটিং দিস টাইপ অফ থিং। ওয়েট, আই এম গেটিং দিস টাইপ অফ থিং। সো এটা কি হলো? এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল। এটাকে তুমি বলতে পারো যে ইনডিফারেন্স কার্ভ ইজ শেপড অ্যাজ আ রাইট অ্যাঙ্গেল। ইনডিফারেন্স কার্ভ ইজ শেপড অ্যাজ আ রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেলটা কোথায়? এইখানে 90 ডিগ্রি, শেপড অ্যাজ আ রাইট অ্যাঙ্গেল। এটাও তুমি বলতে পারো যে ইনডিফারেন্স কার্ভ ইজ শেপড অ্যাজ আ রাইট অ্যাঙ্গেল, এবং তার সাথে সাথে তুমি এটাও বলতে পারো যে এই লাইনটা কি? এই লাইনটা একটা হরাইজন্টাল লাইন, তাহলে এই লাইনের স্লোপ কি হবে? পড়েছি আমরা 0 হয়। এবং এই লাইনটা কি? একটা ভার্টিক্যাল লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, এই লাইনে কি হবে? স্লোপ ইনফিনিটি। এরকম যদি কোয়েশ্চেন হয় যে কোন ইনডিফারেন্স কার্ভে স্লোপ 0 হতে পারে, স্লোপ ইনফিনিটিও হতে পারে, তাহলে অ্যান্সারটা হবে যে কমপ্লিমেন্টারি গুডস এর ক্ষেত্রে যে ইনডিফারেন্স কার্ভ ড্র করা হয় সেটাতে স্লোপ 0 হতে পারে, ইনফিনিটিও হতে পারে। হরাইজন্টাল পার্টে 0 হয়, ভার্টিক্যাল পার্টে ইনফাইনাইট হয়। ওকে, এর একটা নাম আছে এই ইনডিফারেন্স কার্ভটা, এটাকে বলা হয় ফিক্সড প্রপোর্শন, ফিক্সড প্রপোর্শন বা লিওনটিয়েফ কনজাম্পশন ফাংশন। আগেরটা কি ধরনের কনজাম্পশন ফাংশন ছিল? লিনিয়ার কনজাম্পশন ফাংশন। আর এই ক্ষেত্রে কি হলো? ফিক্সড প্রপোর্শন আর লিওনটিয়েফ কনজাম্পশন ফাংশন। এটা কিরকম দেখতে হয়? ইউ ইকুয়ালস টু মিনিমাম অফ এক্স অ্যান্ড ওয়াই। মানে ইউটিলিটিটা ডিপেন্ড করছে এক্স আর ওয়াই এর মধ্যে যেটা মিনিমাম আছে তার উপর। দেখো কেন বললাম কথাটা? প্রথমে দুটোই সমান আছে, ঠিক আছে, পরেরটাতে দেখো রাইট শু দুটো আছে, লেফট শু তিনটে আছে, মিনিমাম কোনটা আছে? রাইট শু। ইউটিলিটি কিন্তু তার উপরেই ডিপেন্ড করছে। ওই লেফট শু বেড়ে গেল তাতে কিন্তু ইউটিলিটি পাল্টে যাবে না বা চেঞ্জ হয়ে যাবে না, ইউটিলিটি সেমই থাকবে। বা এই কেসটাতে দেখো লেফট শু দুটো, রাইট শু 5টা, ইউটিলিটি সেমই আছে, এবং ইউটিলিটি ডিপেন্ড করছে কার উপরে? মিনিমাম যেটা আছে তার উপরে, এই দুটো লেফট শু এর উপরেই। রাইট শু আমি যত খুশি বাড়াই বা কমাই ইউটিলিটি চেঞ্জ হবে না যতক্ষণ না আমি লেফট শুটাকে বাড়াচ্ছি। রাইট শু আমি যতক্ষণ বাড়াচ্ছি ইউটিলিটি চেঞ্জ হচ্ছে না, কিন্তু যতক্ষণ আমি লেফট শু বাড়াবো ইউটিলিটি সেমই থাকবে। এবার যদি আমি লেফট রাইট শু ধরো বাড়িয়েছি, বাড়িয়ে 5টা করেছি, এবং ইউটিলিটি কিন্তু তাহলে চেঞ্জ হচ্ছে না। যদি আমি লেফট শুটাকেও বাড়িয়ে 5টা করি
তবে গিয়ে ইউটিলিটি চেঞ্জ হবে এবং তখন হয়তো ইউটিলিটি হয়ে যাবে 10 থেকে 30। তাহলে ইউটিলিটি কার উপর ডিপেন্ড করছে? এই যে ইউটিলিটি 10ই থাকলো, সেটা কার উপর ডিপেন্ড করছে? যেটা মিনিমাম লেফট শু আর রাইট শু মানে এক্স আর ওয়াই এর মধ্যে যেটা মিনিমাম তার উপরে, যেটা মিনিমাম তার উপরে ইউটিলিটি ডিপেন্ড করবে। তো এটাকে বলা হয় ফিক্সড প্রপোর্শন আর লিওনটিয়েভ কনজাম্পশন ফাংশন, যেটাকে লেখা হয় এইভাবে যে ইউ ইকুয়ালস টু মিনিমাম অফ এক্স অ্যান্ড ওয়াই। এক্স আর ওয়াই এর মধ্যে যেটা মিনিমাম তার উপরে ইউটিলিটি ডিপেন্ড করে। ওকে। আরেকটা কনজাম্পশন ফাংশন যেটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই, খুব সামান্য আমি জাস্ট এটা একটু টাচ করেই বেরিয়ে যাব কারণ এটা লাগবে না আমাদের। আহ, সেটা হচ্ছে যে কপ ডগলাস কনজাম্পশন ফাংশন। কপ ডগলাসের তোমরা প্রোডাকশন ফাংশন পড়েছো, কপ ডগলাস কনজাম্পশন ফাংশনও হয়, যেটা দেখতে এরকম হয় যে ইউ ইকুয়ালস টু এক্স ইন টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার টি। কপ ডগলাসের প্রোডাকশন ফাংশনে এক্সটা ছিল লেবার, ওয়াইটা ছিল ক্যাপিটাল। এখানে এক্সটা গুড, ওয়াইটাও একটা গুড, এক্সটাও একটা গুড, ওয়াইটাও একটা গুড। এই ধরনের কনজাম্পশন ফাংশনের যে গ্রাফ ইনডিফারেন্স কার্ভ সেটা কিরকম দেখতে হয়, সেটা দু রকম হতে পারে। আমি জাস্ট দু রকম এঁকে দিচ্ছি, এটা আমি ইনটিউশন অতটা দেবো না কারণ এটা অতটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে নয়। তো গ্রাফটা কিরকম দেখতে হবে এর ক্ষেত্রে, গ্রাফটা এরকম হতে পারে বা গ্রাফটা এরকম হতে পারে, সরি, এরকম হতে পারে। ওয়াই অ্যাক্সিসের দিকে গ্রাফটা কখন ঝুঁকে যাবে? যখন এই এক্স অ্যাক্সিসে, এই এক্স অ্যাক্সিসে এক্স গুড, ওয়াই অ্যাক্সিসে ওয়াই গুড আছে, দুটো কেসেই এক্স অ্যাক্সিসে এক্স গুড, ওয়াই অ্যাক্সিসে ওয়াই গুড আছে, ঠিক আছে। গ্রাফটা ওয়াই অ্যাক্সিসের দিকে ঝুঁকে যাবে যখন বি গ্রেটার দ্যান এ। বিটা কি? ওয়াই এর পাওয়ার। ওয়াই এর পাওয়ারটা যখন এক্স এর পাওয়ার এর থেকে বেশি তখন গ্রাফটা ওয়াই অ্যাক্সিসের দিকে ঝুঁকে যাবে। আর যখন এ গ্রেটার দ্যান বি মানে এক্স এর পাওয়ারটা ওয়াই এর পাওয়ারের থেকে বেশি তখন গ্রাফটা ওয়াই এক্স অ্যাক্সিসের দিকে ঝুঁকে যাবে। এক্স এর পাওয়ার এটা যখন ওয়াই এর পাওয়ার বি এর থেকে বেশি তখন গ্রাফটা এক্স অ্যাক্সিসের দিকে ঝুঁকে যাবে। মানে এক্ষেত্রে ধরো ইউটিলিটি ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ওয়ান। তাহলে এখানে এক্স এর পাওয়ার টু, ওয়াই এর পাওয়ার ওয়ান, এক্স এর পাওয়ারটা বেশি, তাহলে গ্রাফটা এক্স অ্যাক্সিসের দিকে ঝুঁকে যাবে। আর এক্ষেত্রে ধরো এটা হচ্ছে যে ইউ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই কিউব, ওয়াই এর পাওয়ারটা কিউব, এক্স এর পাওয়ারটা টু, তাহলে এক্স এর পাওয়ার থেকে ওয়াই পাওয়ার বেশি, তাহলে ওয়াই অ্যাক্সিসের দিকে ঝুঁকে যাবে। এটা নিয়ে খুব বেশি আর ইন্টারপ্রিটেশনের দরকার নেই, সো দ্যাটস ইট। বলো, কোনো ডাউট থাকলে বলো।